প্রমাণ করো যে স্লের মোশনটা একটা ইকসেন্ট্রিক মোশন, উৎকেন্দ্রিক গতি। বা বাংলা বইতে দেখবা ডিপ্লোমার দক্তির গতি উৎকেন্দ্রিক, এটা প্রমাণ করো। দক্তি মানে হচ্ছে স্লে আর কি, দক্তির গতি উৎকেন্দ্রিক। হ্যাঁ, ওই ওই একই জিনিস। তোমরা যে ম্যাথে যে ইকসেন্ট্রিসিটি পড়ছো, উৎকেন্দ্রিকতা, ওইটাই কঠিন কণিকের ক্ষেত্রে, রাইট। তো এটা আসবে পরীক্ষায় যে উৎকেন্দ্রিকতা, দক্তির গতিটা মানে স্লের যে মোশনটা, এটাকে উৎকেন্দ্রিক বলে। যে বাংলা বই লিখছি যে মাঝখানে, তখন এই ভাষাগুলো একটু দেখা লাগছে, টানা, সানা, শাকান, শান, মাকু, তারপরে হচ্ছে এই যে দক্তি। ওই যে 9-10-এর যে বোর্ডের বই আছে, মানে এনসিটিভির যে বই আছে, ওটা আমি লিখছি তো, জানো? ওই বইতে বাংলা লিখতে গিয়ে তখন দেখতেছি যে এই যে স্লে মানে দক্তি, এরকম এই জিনিসগুলো আসছে। বাংলা আগে করছে যে এগুলো আগের বই থেকে, তখন লেখা লাগছে এগুলো। এখন এগুলো সাজেস্ট করে না, এখন বলে কি এটাকে বাংলায় স্লে লিখে দিতে। এখন আমরা ওই দক্তিগুলো অ্যাভয়েড করছি আর কি। আর দক্তি লিখলেও ব্র্যাকেটে ইংলিশে স্লে লিখে দিছি। ধরো আমাদের ভোকেশনাল স্কুল আছে তো, ভোকেশনাল স্কুলে 9-10-এ উইভিং, নিটিং দুটো আছে। একটা উইভিং, একটা নিটিং, একটা ড্রাইং, প্রিন্টিং, আর একটা হচ্ছে অ্যাপারেন্ট ম্যানুফ্যাকচারিং বেসিক্স। এই 4টা ট্রেড আছে। টেক্সটাইল ভোকেশনাল আর কি, টেক্সটাইল ভোকেশনাল। আচ্ছা, এখানে দেখো এই, আচ্ছা তোমাদের কি মনে হয়? আচ্ছা, আগে আমি বুঝার চেষ্টা করি উৎকেন্দ্রিকতা কি বলো তো একজন। উৎকেন্দ্রিকতা, হ্যাঁ। না না, এটা বললে হবে না। সূত্র বললে আমি কি বুঝবো? নর্মালি একটা, আমি সাধারণ মানুষ, আমি ম্যাথটা তত বুঝি না। তুমি আমাকে উৎকেন্দ্রিকতাটা বুঝিয়ে দাও, মানে হোয়াট ইজ ইকসেন্ট্রিসিটি। উৎকেন্দ্রিকতা মানে কি? পড়ছো তো তোমরা, না ম্যাথ করছো না? আমিও পড়ছি, তোমরাও তো পড়ছো, একই তো। অনুপাত থেকে উৎকেন্দ্রিকতা বলে। এখন ধরো তাহলে উপকেন্দ্র কোনটা তুমি যে বললা? এক এক শেপের ক্ষেত্রে এক এক রকম আসবে না? ধরো উপবৃত্তের ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে বা কণিকের ক্ষেত্রে এক এক রকম হবে, কোনকার ক্ষেত্রে। তো আমার তো তাহলে উপবৃত্ত ব্যাখ্যা, উপকেন্দ্র আবার ব্যাখ্যা করতে হবে, মানে ফোকাস। ফোকাস যেটাকে বলি ইংরেজিতে, ফোকাস মানে উপকেন্দ্র। রাইট, এটা সুন্দর আনসার, এটাই আমি চাচ্ছিলাম। হ্যাঁ, বিকৃত মানে ডিফ্লেকশন। সিম্পল বিষয়কে এত পেঁচাও কেন? সিম্পলি বলবো যে একটা বিষয় রাউন্ড অংশ থেকে, মানে রেগুলার শেপ থেকে কত বেশি ডিফ্লেক্টেড। যেটা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে স্ট্যাটিস্টিক্সে দেখি, যে মিনটা মান থেকে কতটা ডেভিয়েট করলো, মানে ডিফ্লেক্ট করলো। তো এখানেও তো একটা শেপ যদি পুরো রাউন্ড হয়, যেমন বৃত্তের উৎকেন্দ্রিকতা কত? বৃত্তের 0। আচ্ছা যাই হোক, 0 হলে 0, আমার তো মনে নাই, 2006 সালে পড়ছি। তো 0 হলে তার মানে এই 0টা মিন করে কি, যে নাই, তার কোনো ইরেগুলারিটি নাই, পুরোটাই রেগুলার। এটা বর্গ যেরকম ফুলি রেগুলার, বৃত্ত যেমন ফুলি রেগুলার, মানে কেন্দ্র থেকে তার বাহুর সবগুলো অবস্থানের দূরত্ব সমান, তার মধ্যে কোনো ইরেগুলারিটি নেই। কিন্তু যদি ইরেগুলারিটি থাকে, এরকম হইতে পারে সে তো ওই কাজ করতেছে না যেই কাজ বৃত্ত করতেছে, কেন্দ্র থেকে সব জায়গা সমান না। আবার এরকম হলেও করতেছে না, হাঁসের ডিম হয়ে যাচ্ছে। তো হাঁসের ডিম তো আর কি না, বৃত্ত না, তার মানে তার উৎকেন্দ্রিকতা আছে, তাই না? উপবৃত্তের এবং পরাবৃত্তের কি আছে? উৎকেন্দ্রিকতা আছে। তো আমাদের এখানে বলা হচ্ছে যে স্লের মোশনটা নাকি উৎকেন্দ্রিক, তার মানে স্লের মোশনটা রেগুলার না। রেগুলার মোশন আমরা কাকে বলি? মনে করো আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরে, একটু আগে আমরা যেটা বললাম, ক্র্যাঙ্কশ্যাফট ঘুরে। ক্র্যাঙ্কশ্যাফট ঘুরলে ক্র্যাঙ্কশ্যাফটটা একটু সামনে আগায়, আবার পিছনে আসে। তো তার যে ঘূর্ণনের যে গতি আরপিএম, এটা কখনো চেঞ্জ হবে না। কেন? মোটর থেকে আস্তে আস্তে মোশন না, মোটর তাকে ঘুরায়। তো মোটর কি তাকে বলবে নাকি একটু আস্তে ঘুরে, একটু জোরে ঘুরে, আস্তে জোরে? সার্ভো মোটর হলে এরকম সম্ভব, মানে ভেরিয়েবল মোটর আছে কিছু, ওগুলো না, নর্মাল মোটর দিয়ে ঘুরতেছে। তো মোটর যদি জোরে ঘুরে, এও জোরেই ঘুরবে, মোটর আস্তে ঘুরলে এ আস্তে ঘুরবে, এরকমই তো হয়, স্বাভাবিক না এটা? কিন্তু এখানে উৎকেন্দ্রিক বলা হচ্ছে যে যদিও ঘূর্ণনটা সমান, সুষম, একই গতিতে ঘুরে, কিন্তু একই গতিতে ঘোরার পরেও এখানে বলা হচ্ছে আর কি উৎকেন্দ্রিক। তার মানে হচ্ছে এটার সামনের দিকে যাওয়ার গতি এবং পেছনের দিকে আসার যে গতিটা, সেটা সমান না। তো এটা আমাদের কাছে একটু হাস্যকরই মনে হচ্ছে যে একটা বিষয় ঘুরে ঘুরে কোনো কিছুকে সামনে এগিয়ে দেয়, আবার পিছনে আসে। তো পিছনে তো ওই গতিতেই আসতেছে, আবার সামনে যাওয়ার সময় ওই গতিতে যাচ্ছে।
এটা পার্থক্য কেন হবে বা উৎকেন্দ্রিক কেন হবে? এখনো মানে ব্যাপারটা তোমরা যদি এখনো বুঝতে পারো নাই, এখনো হাস্যকরই লাগতেছে যে এটা কি কথা। তো আমরা একটু ম্যাথ দিয়ে আগে দেখবো, তারপরে ব্যাপারটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো যে আসলেই কি সমান কিনা। যেমন এটা হচ্ছে ক্র্যাঙ্কটা ঘুরে, তো ক্র্যাঙ্কটা ঘুরতে ঘুরতে মনে করে এখানে আসছে। এটা হচ্ছে আমাদের কি, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ক্র্যাঙ্ক আর্মটা। ধরে নিলাম আমরা ক্র্যাঙ্ক আর্মের দৈর্ঘ্য এল, দ্য লেন্থ অফ ক্র্যাঙ্ক আর্ম, এটা আমি 12 ইঞ্চ ধরে নিলাম। 12 ইঞ্চ ধরলাম কেন? ওই যে আমি ম্যাথটাকে বড় করতে চাচ্ছি না। হ্যাঁ, বড় করতে মানে হচ্ছে কতগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডেভেলপ না করে মান দিয়ে আমি সরাসরি প্রমাণ করে ফেলতে চাচ্ছি। তো এটাকে আমি 12 ইঞ্চ ধরে নিলাম। আর আর হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্র্যাঙ্ক। এই যে আমাদের শেপটা দেখছো না বাঁকানো আছে, কতটুকু বাঁকানো আছে, ব্যাসার্ধটা কত, সেটা 3 ইঞ্চের মতো থাকে নর্মালি। তো এই জন্য আমরা এখানে 3 ধরছি। এই দুটো জিনিস আমরা ধরে নিয়েছি যে এটা 3 ইঞ্চ পরিমাণ বাঁকানো আছে। এবার আমাকে বলো ডি থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 3। এখান থেকে এই পর্যন্ত 3, এখান থেকে এই পর্যন্ত 3, সব জায়গায় রেডিয়াস 3। আবার ঘুরেও একই গতিতে, কিন্তু আবার বলতেছে কি উৎকেন্দ্রিক ইসেন্সিটি আছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে আসলে আছে কিনা দেখবো একটু পরে। আছে। এখন এটা এখান থেকে যখন আসে, মানে যখন এটা ই পজিশনটা কি পজিশন? টপ সেন্টার। টপ সেন্টারে থাকাকালীন তার মানে তার সামনের মাথাটা বা রিটটা কোথায় আছে তখন? সিতে। আবার যখন সে ফরওয়ার্ড সেন্টারে আসবে তখন তার পজিশনটা আমি ধরে নিলাম কোথায় আছে? এ তো। আবার যখন একেবারে ব্যাকওয়ার্ড সেন্টারে আসে তখন বি তে। আর যখন বটম সেন্টারে থাকে তখন কোথায় থাকে? সিতে না? তার মানে অবস্থান 4টা, কিন্তু এখানে অবস্থান 3টা কেন বুঝছো তো? ঘটনা কিন্তু এখানে 4টা, কিন্তু এখানে আছে 3টা। তাহলে এ কি বলতো? মোস্ট ফরওয়ার্ড পজিশন অফ রিড নাকি? বিটা কি? মোস্ট বলা যায়, সমস্যা নাই, মোস্ট ব্যাকওয়ার্ড পজিশন অফ রিড। আর সিটা কি? এই জিনিসগুলো আমরা বুঝছি না, এই 5টা জিনিস, এল আর এ বি সি। আচ্ছা, এবার এখানে পিথাগোরাসকে অ্যাপ্লাই করো। সিডি এর দৈর্ঘ্য কত হবে? ডি তো সেন্টার, হ্যাঁ, এটা আমরা লিখতে পারি, সমস্যা নাই। ডি হচ্ছে সেন্টার অফ কি ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্কের সেন্টারটা কোথায়? ডি তে। তো আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে সিডি এর দৈর্ঘ্য কত হবে বলো তো? রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা বুঝি না আমরা সবাই? মাইনাস হবে না? মাইনাস হবে তো, মাইনাস হবে, হ্যাঁ। সিই মানে 12 ইঞ্চ স্কোয়ার মাইনাস 3 ইঞ্চ স্কোয়ার। তাহলে কত রুট ওভার অফ বলো তো? 44 থেকে 9 বাদ দিলে কত হয়? 44 থেকে 9 বাদ দিলে 35। 44 থেকে 9 135। তাহলে 135 স্কোয়ার ইঞ্চ, তাই তো? তাহলে কত হয় 135 বর্গমূল? 11.62 ইঞ্চ, ঠিক আছে। এডি কত কে বলতে পারবা? এ থেকে ডি পর্যন্ত কত? আচ্ছা, একটু খেয়াল করো, এখানে যখন থাকে ক্র্যাঙ্ক, যখন এখানে থাকে তখন এখান থেকে এই পর্যন্ত কত? এ থেকে আমি যে এই পজিশনের নাম ধরো উ দিলাম, ওয়ে কত? ওয়ে কনফিউশন আছে, ওয়ে যে 12 নাই। আর উডি কত? 3। তাহলে আমরা এটা লিখতে পারি এ ইউ প্লাস উডি, তার মানে 12 ইঞ্চ প্লাস 3 ইঞ্চ, এখানে পাচ্ছি 15 ইঞ্চ। তাহলে এসি কত? এই সিডি হিসাব করলাম না আমরা, সিডি, এডি থেকে সিডি, এটা থেকে এটা বিয়োগ দিলে কি পাবো? এসি পাবো। তাহলে এসি সমান হচ্ছে এডি মাইনাস সিডি। এডি কত? 15 ইঞ্চ মাইনাস 11.62 ইঞ্চ, কত হলো? 3.38 ইঞ্চ।
বিসি কিভাবে হিসাব করবো একটু বলো তো দেখি। এই ওই যে কি বলে, ওই যে আবেগ দিয়ে বলা যাবে না, বলতে হবে ম্যাথ দিয়ে। আবেগ দিয়ে বললে একই, আর এক যদি হতো তাহলে আমাদের ইনসিন্ট্রিক প্রমাণ করা যেত না, এক্সিন্ট্রিক হতো না আর কি। হ্যাঁ, একটু বলি দেখি কি লিখতেছো, সিডি মাইনাস, আমরা এটা হিসাব করতে যাচ্ছি কিন্তু বিসি, এটা হিসাব করতে যাচ্ছি বিসি কত, বিসি সিডি মাইনাস, সিডি মাইনাস এসে কিভাবে হয়, এটা থেকে এটা বাদ দিলে কি এটা থাকবে? হ্যাঁ, কি বলো? আচ্ছা, আমরা প্রমাণের শেষ দিকে চলে আসছি, এখানে একটু কথা বলে নেই। তোমাদের কাছে বাহ্যিকভাবে মনে হচ্ছে যে এই সি থেকে এ এর যে দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব সমান মনে হচ্ছে, এখনো সবার কাছে এটাই মনে হচ্ছে যে সমান। যদি সমান হতো তাহলে তার ইসেন্ট্রিক হতো না, তার মানে কি এটা সি থেকে যখন সামনের দিকে যায় তখন একটু কম বা বেশি রাস্তা অতিক্রম করে, আবার সি থেকে যখন বিতে আসে তখন একটু কম বা বেশি রাস্তা অতিক্রম করে, মানে সিবি আর এসি এর মধ্যে যে পার্থক্য আছে এটাই হচ্ছে উৎকেন্দ্রিকতা। যদিও স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে দুটো সমান হওয়ার কথা, কিন্তু তুমি ম্যাথমেটিক্যালি দেখো যে সিবি আমরা কিভাবে হিসাব করতে পারবো। থ্রি, থ্রি তো আসবে না। থ্রি থ্রি আসলে যদি তুমি মনে করো যে থ্রি আসবে ভালো, বাট ম্যাথমেটিক্যালি এটাকে প্রমাণ করো যে কিভাবে থ্রি আসবে, এটা হচ্ছে কথা। কোথায়? এখানে, এখানে যখন আসে ধরো তখন এটা বিতে থাকে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত 12, আমি তো এটা বলতেছি। ডি আর, ডি আর এর মান যে 12 এটা প্রমাণ কি? মানে এখান থেকে এই পর্যন্ত 12 যে এটা প্রমাণ কি? এখান থেকে এই পর্যন্ত 12 এটা প্রুভেন। কারণ হচ্ছে এই মাথাটা যখন এখানে আসে তখন এই মাথাটা থাকে হচ্ছে এখানে, তার মানে এখান থেকে এই বি থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে 12, নো ডাউট। আচ্ছা, এটা তো আমরা জানি, এটা যে 6 এটা কিন্তু সবাই বুঝি না। এখানে যে 3 ইঞ্চ আছে, এখানে যে 3 ইঞ্চ আছে এটা তো সবাই বুঝি, এটা তো পার্থক্য হবে না, এখানেও 3 আছে, এখান থেকে এই পর্যন্ত কিন্তু 6, এটা আমরা সবাই জানি। আচ্ছা, মনে করো এখান থেকে এই পর্যন্ত যদি 6 হয় তাহলে বি থেকে এই পর্যন্ত 6 হবে না কেন? এইটা থেকে এখানে যদি 6 হয়ে থাকে তাহলে বি থেকে এ পর্যন্ত 6 না হওয়ার কোনো কারণ আছে? না, হওয়ার কথা না, না না হওয়ার কোনো যুক্তি আছে কিনা তোমাদের কাছে? আমার কাছে যুক্তি আছে কারো হওয়ার। কেন? কারণ তুমি দেখো যখন সে এখানে থাকে তখন ক্র্যাঙ্ক আর্মের মাথাটা কোথায় থাকে? বিতে, রাইট। আবার যখন সে এখানে থাকে তখন কোথায় থাকে? এ তে। তাহলে এখান থেকে এখানে যে স্ট্রেট ডিস্টেন্স সেটা যদি 6 হয় তাহলে এখান থেকে এখানে কোনো পার্থক্য হওয়ার কোনো কথা আছে? না, এবি হচ্ছে কি 6, এটা এইভাবে প্রমাণ করা যায় একটা। তো তুমি ধরো এবি থেকে, এখন দেখো একটা পেলাম আমরা, এবি থেকে যদি আমি এসি বাদ দেই এটা একটা ওয়ে হইতে পারে, সহজ ওয়ে আর কি। এছাড়া আরেকটা ওয়ে তোমরা যেটা বললা, আমি পুরোটা থেকে মনে করো এ থেকে এই পর্যন্ত পুরোটা থেকে এখান থেকে বি পর্যন্ত এটা বাদ দিব, আবার এসিটা বাদ দিব, তাহলে তো আমার এটা আরেকটা ওয়ে হতে পারে। সেটা কিরকম? মনে করো আমার আমি পুরোটা নিব, পুরোটা মানে এ থেকে আমি এটা নাম দিচ্ছি, মনে করো কি দিব, এফ বাকি আছে নাকি, এত ফরওয়ার্ড হয়ে যায়। ধরো এল দিলাম, লোয়েস্ট বুঝাতে আর কি। তো এল যদি আমার জানা থাকে, এল থেকে আমি কাকে বিদ দিব, এসি কে, আর কাকে বিদ দিব, বিএল কে, তাহলে আমি কি পাবো, বিসি পাবো। এখন এল কতটুকু, এল কতটুকু তুমি কিভাবে বুঝবা? এই যে যখন এটা এখানে থাকে তখন এখানে এইটুকু 12 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে পুরোটা হচ্ছে কি 12 যোগ 3 যোগ 3 মাইনাস এসি কত আমরা হিসাব করছি, এটা আর সমস্যা নাই। এসি হচ্ছে 3.38 ইঞ্চ, আর বিএল এটা এটা কোন পজিশন, এখান থেকে এই পর্যন্ত কত, 12 না? যখন ক্র্যাঙ্ক আর্মের মাথাটা এখানে থাকে তখনই তো এটা মাথাটা এই মাথাটা বেঁধে থাকে, তাহলে ক্র্যাঙ্ক আর্মটা কি আর বাড়ে কমে নাকি? ক্র্যাঙ্ক আর্ম তো যতটুকু 12 ইঞ্চি 12 ইঞ্চি আছে, তাহলে এটা হচ্ছে 12। তাহলে কত থাকে এখানে? এই 12 12 কাটা যায়, 3 3 6, 6 থেকে 3.38 বাদ দিলে কত হয়? 2.62। এখানেও কি একই হইতো না? যদি আমরা এই নিয়মে করতাম, এই নিয়মটা কি ছিল,
সিবি এর জন্য না, বিসি এর জন্য। তাহলে বিসি এর জন্য 6 থেকে আমরা বাদ দিতাম কত, এসি। এসি কত, 3.38 ইঞ্চ। তাহলে কি হইতো, 2.62 হইতো। তুমি যেভাবে হিসাব করো না কেন একই জিনিস। এবার আসুন আসল কাজের কথায়। আমাদের একটু আগেও মনে হচ্ছিল যে সিএ মানে এসি আর বিসি সমান, কিন্তু এখন দেখতেছি কি সমান না। ম্যাথমেটিক্যালি প্রুভেন। যদি কোনো ভুল থাকে বলো। যেভাবে আমরা ওই যে জাফর ইকবাল ওনার কিছু বই ছিল না, দেখছিল না, যে গণিতের কি যেন, আমার তো মনে হয় 1 কে 2 প্রমাণ করা যায়, 1 = 2, এরকম প্রমাণ করা যায় না? এরকম কিছু করছি কিনা, পার মানে 1 কোটি দিলাম 2 কোটি নিলাম, বা 4 কোটি দিলাম 5 কোটি নিলাম, এরকম এটা করা যায়? এরকম কিছু করছি কিনা আমরা এখানে? কোনো কিছু ভাগই তো দেই নাই, ওখানে তো ভাগ দিতে হয়। শূন্যতে কোনো কিছু ভাগ দেওয়া যায়, এটা অসংখ্যায়িত ম্যাথে। কোনটা? কারণ মানে তো ঘটনা তো ঘটে গেছে, এখন আর কারণ কি ব্যাখ্যা করবো? আচ্ছা এটা বলে দেই, এটা হচ্ছে আমরা আগেও একটু আগে জাস্ট আধা ঘন্টা আগে আমাদের ধারণা ছিল একরকম, আধা ঘন্টার মধ্যে ধারণা চেঞ্জ হয়ে গেছে। তো এটা এমন না যে বিষয়টা এটা আমরা ইচ্ছা করে বা হয়ে গেছে, আমরা পরে হিসাব করে দেখছি যে আসলে এরকম, কিন্তু আমাদের ডিজাইনই এটা। আমরা এই জন্য তখন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা লোম বানিয়েছিল তারা ইচ্ছা করে ক্র্যাঙ্ক ইউজ করছে, যাতে করে যাওয়ার সময় গতি বেশি থাকে, মানে বেশি বেশি রাস্তা অতিক্রম করতে হয়, আসার সময় কম রাস্তা অতিক্রম করতে হয়। এটা আমাদের চাহিদা। চাহিদা মানে কি, আমরা চাই লোমে যখন সুতাকে চাপিয়ে দিবে তখন একটু ফাস্ট যাবে, আবার যখন পিছনে ফিরে আসবে তখন একটু স্লো আসবে। এখন ফাস্ট স্লোর ব্যাপারটা কেন বলতেছি, মনে করো সে এখান থেকে এখানে যাবে, সময় পাবে কতটুকু, টোটাল ঘূর্ণনের অর্ধেক সময়। ধরো ঘুরতে আমার 1 সেকেন্ড লাগে, তাহলে হাফ সেকেন্ড সময় পাবে এখান থেকে এখানে আসতে। আবার এখান থেকে এখানে আসার জন্য কতটুকু সময় পাবে, ওই হাফ সেকেন্ডই। তো একই সময়ে যখন বেশি রাস্তা তাদেরকে অতিক্রম করতে হবে, তাহলে কি করতে হবে, দ্রুত যেতে হবে, জোরে যেতে হবে। আবার যখন একই সময়ে কম রাস্তা অতিক্রম করতে হবে, আসতে হবে কিভাবে, স্লো আসতে হবে। তো এই কারণে এই মোশনটা, স্লের যে মোশনটা, এটা একটা উৎকেন্দ্রিক মোশন হয়। এবং উৎকেন্দ্রিকতা এরকম না যে ক্যাং দিয়ে বানিয়েছে পরে এটা উৎকেন্দ্রিক হয়ে গেছে, আমরা প্রমাণ করে দেখছি, আমরা খুব মাথায় হাত দিয়ে বসে আছি, হায় হায় এটা তো উৎকেন্দ্রিক হয়ে গেল। বিষয়টা উল্টা। অর্থাৎ ইচ্ছা করে এটাকে ক্র্যাঙ্কের মাধ্যমে বিটা মোশনটা অ্যাচিভ করা হয়েছে, যাতে করে এই মোশনটা এক্সেন্ট্রিক থাকে। এবং ক্র্যাঙ্কের মাধ্যমে যখনই এই ধরনের মোশন অ্যাচিভ করা হয় তখন এটা সবসময় উৎকেন্দ্রিকই হয়। অর্থাৎ একটা ঘূর্ণায়মান বস্তু থেকে আমি রোটেশন মোশন নিচ্ছি, নেওয়ার সময় যদি ক্র্যাঙ্কের মাধ্যমে নাও তুমি, তখন এটা সবসময় এক্সেন্ট্রিকই হয়। এবং এটা তুমি প্রমাণ পাবো যদি স্লো মোশনে আমাদের লোমের ভিডিও করো। হ্যাঁ, ধরো 1200 ফ্রেম পার সেকেন্ডে বা আরো বেশি ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করলাম লোম চলার সময়, তখন ওই ফ্রেমগুলো কেটে দেখবা এখান থেকে ওখানে যাওয়ার সময় কত সময় নিছে, এখান থেকে এখানে ফিরে আসার সময়। স্লো মোশনে যদি তুমি নাও, নিয়ে দেখবা যে এই গতিটা ঠিকই তুমি প্রমাণ পাবা, যেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম। এটা এখন ডিজিটাল যুগে আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করেও প্রমাণ করতে পারবো। এবং এই গতিটা কি হবে না, সমান হবে না। মানে হচ্ছে টপ সেন্টার থেকে ফরওয়ার্ড সেন্টারে যাওয়ার সময় গতি বেশি থাকে, আবার ফরওয়ার্ড সেন্টার থেকে বটম সেন্টারে আসার সময় গতি কম থাকে। এইটাই হচ্ছে উৎকেন্দ্রিকতা। মানে স্লের যে মোশনটা, ঘূর্ণায়মান গতিটা না, ঘূর্ণায়মান গতিটা তো সমানই, এবং ক্র্যাঙ্ক আর্মের লেন্থ আর এগুলো সবই সমান। বাট ফরওয়ার্ডে যাওয়ার এবং পেছনে আসার যে গতিটা, মানে স্লের যে মোশনটা, সেই মোশনটা হচ্ছে কি ইকসেন্ট্রিক মোশন বা উৎকেন্দ্রিক মোশন, যেটা আমরা এখান থেকে প্রমাণ পেলাম। যেহেতু এসি গ্রেটার দেন বিসি, তার মানে এটাই আমাদেরকে বোঝাচ্ছে একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না। তার মানে এই মোশনটা কি উৎকেন্দ্রিকতা। R/L, একটা লোমের এই দক্তির যে গতি বা স্লের যে মোশন, এটা উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে E=R/L। অর্থাৎ এই রেডিয়াসটা যত বড় হবে উৎকেন্দ্রিকতা তত বাড়বে, আর এই বাহুটা যত ছোট হবে উৎকেন্দ্রিকতা তত বাড়বে। বাহুটা যত ছোট হবে উৎকেন্দ্রিকতা তত বাড়বে। কথা ক্লিয়ার? ব্যাসার্ধ ক্র্যাঙ্কটা যদি তুমি একটু বাঁকা করে কাটো আর ছোট একটা বাহু নাও, তাহলে এই যে পার্থক্যটা এটা বেড়ে যাবে, মানে উৎকেন্দ্রিকতা বাড়বে। আর যদি লম্বা কাঠি নাও, মনে করো এখানে একটা অনেক লম্বা একটা কাঠি, তো এখানে ঘুরলে এই কাঠিটা খুব বেশি কি সামনে পিছনে মুভমেন্ট করবে না, এই জন্য উৎকেন্দ্রিকতার পার্থক্যটাও খুব সামান্য হবে।
অর্থাৎ পিকিং আর্ম যত বড় হবে উৎকেন্দ্রিকতা তত কমবে। আর ক্র্যাঙ্কটা যত বেশি বাঁকানো থাকবে, মানে ক্র্যাঙ্কের রেডিয়াস যত বাড়বে উৎকেন্দ্রিকতা তত বাড়বে। তার মানে আমরা ক্র্যাঙ্ক আর্মের রেডিয়াসকে কমিয়ে ক্র্যাঙ্কের রেডিয়াসকে কমিয়ে আর ক্র্যাঙ্ক আর্মের লেন্থকে বাড়িয়ে উৎকেন্দ্রিকতাকে কমাইতে পারে। আর যখন উৎকেন্দ্রিকতা বেশি দরকার তখন কি করব, আর কে বাড়াবো, এল কে কমাবো। যত বড় ক্র্যাঙ্ক নেওয়া যাবে এবং এল যত ছোট নেওয়া যাবে উৎকেন্দ্রিকতা তত বাড়বে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। আচ্ছা, স্লে মোশনটা যে এক্সেন্ট্রিক আমরা গত ক্লাসে দেখলাম, স্লে মোশনটা এক্সেন্ট্রিক হলে কি সুবিধা পাবো আর না হলে কি মানে হলে অসুবিধা কি হতে পারে? এক্সেন্ট্রিসিটি রেশিও তো বলছি ই সমান আর বাই এল। আর মানটি কি? ক্র্যাঙ্ক আর্মের মানে ক্র্যাঙ্কের রেডিয়াস আর কি, ক্র্যাঙ্কের রেডিয়াস, ক্র্যাঙ্ক অংশের রেডিয়াস, আর হচ্ছে এল হচ্ছে ক্র্যাঙ্ক আর্মের লেন্থটা। তো এই অনুপাত যদি বেশি হয় ই বড়, অনুপাত কম হলে ই ছোট। এটা মাঝে মাঝে ম্যাথ আসে 2 মার্কসের বা 2 মার্কসের ম্যাথ আসে, দুইটা মান দিয়ে দেয় আর কি। তো একই এককে নিয়ে নিবা, আরটা যে এককে এলটা একই এককে হলে অনুপাতটা যত আসে ততই হচ্ছে স্লে ইকসেন্ট্রিসিটি রেশিও। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে এই ই যদি অনেক বেশি হয় তাহলে কি কি সুবিধা পাওয়া যাবে আর কি কি অসুবিধা পাওয়া যাবে এটা আমাদের একটু জানা দরকার। ই যদি বেশি হয়, বেসিক্যালি যদি ইয়ের মান বেশি হয় তাহলে এক্সট্রা এক্সেন্ট্রিসিটি হচ্ছে, মানে এক্সেন্ট্রিক বেশি হচ্ছে। এক্সেন্ট্রিসিটি বেশি হওয়া মানে কি, ওই যে ফরওয়ার্ডের দিকে তাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। যেটা দেখলাম বি আর এ এরকম ছিল না, বি এ সি, তার মানে এসি ডিস্টেন্সটা অনেক বেশি, সিবিটা অনেক কম। যত বেশি এক্সেন্ট্রিক তত তো এই ডিফারেন্সটা বাড়বে। তো এখন কখন ফিরে আসে, মানে কখন এই অবস্থাতে হয়, একটু যদি তুমি ঘূর্ণনটা চিন্তা করো, এই যে ঘূর্ণনটা ক্র্যাঙ্কের ঘূর্ণনের এখান থেকে এখানে যাওয়ার সময় কোন দ্রুততা অতিক্রম করে, সি এ। আবার এখান থেকে এখানে আসার সময় এসি না সিবি? সিবি। এখান থেকে এই পর্যন্ত যেতে কত দূরত্ব অতিক্রম করতেছে, সি এ পরিমাণ। আবার এখান থেকে এখানে ফিরে আসতে কত দূরত্ব অতিক্রম করে? একই তো নাকি পার্থক্য আছে? না, এটা কিন্তু ফিরে আসার পথ, আর এটা হচ্ছে বিটা পেয়ে যাওয়ার পথ। আবার যখন এখান থেকে এখানে আসতেছে তখন এসি সিবি এটুকু রাস্তা অতিক্রম করে আবার এখান থেকে এখানে আসতে এখন কিন্তু বিটা পের জন্য রেডি হচ্ছে, যাচ্ছে, তাও কিন্তু দূরত্বটা কম অতিক্রম করে। তো এখান থেকে তুমি ব্যাপারটা বুঝবা যে আসলে সুবিধাগুলো কি পাওয়া যাবে। তো প্রথমত হচ্ছে এখান থেকে এই ফরওয়ার্ডের দিকে যখন তাকে ট্রাভেল করতে হচ্ছে বেশি, মানে ডিস্টেন্সটা বেশি কভার করতে হচ্ছে, এবং ব্যাকওয়ার্ডে যেহেতু ডিস্টেন্সটা কম কভার করতে হবে, সেজন্য দেখা যাবে যে স্লে এক্সেন্ট্রিসিটি রেশিও ইনক্রিজ করার সাথে সাথে ব্যাকওয়ার্ডে টাইমটা বেশি পাবে, মানে শাটল পাস করার জন্য সময়টা বেশি পাবে। এবং এই এক্সেন্ট্রিসিটি রেশিও আমরা বাড়াবো যখন কিনা ওয়াইডার লুম হবে। মানে ওয়াইডার লুমে তো আমাদের দরকার হচ্ছে শাটল এপাশ থেকে ওপাশে যেতে যথেষ্ট সময় লাগবে এবং সেই সময়টা দেয়া, সেই সময়ের কাজটা কিছুটা সহযোগিতা হবে যদি এক্সেন্ট্রিসিটি রেশিওটা একটু বেশি হয়। ঠিক আছে, তার মানে তোমার কাছে এরকম মনে হইতে পারে যে নিশ্চয়ই ঘটনাটা এরকম হয় যে এখানে ফিরে আসে, তারপরে যায়, বিট আপ হয়, তারপরে মনে হয় শেডিং শুরু হয়। মানে শেডিং পিকিং বিট আপ হলো, বিট আপ হওয়ার পরে মনে হয় শেডিং শুরু হয়। ব্যাপারটা কি তাই? শেডিংটা কিন্তু মানে ক্রস সেট কন্ডিশনে বিট আপ হয়, আমরা বলি না, ধরো যখন বিট আপ হচ্ছে তখন কিন্তু শেডিং এর কাজ শুরু করে দিছে। এমন না যে আমি ওটা শেষ করব, বিট আপ হবে, তারপরে শেডিং শুরু হবে, তারপরে পিকিং হবে, এরকম না। যখন রিড দৌড়াচ্ছে মাঝখান থেকে এই বি পজিশন সি পজিশন থেকে এ পজিশনের দিকে যাচ্ছে রিডটা, তখনই কিন্তু শিলফ্রেমগুলো অলরেডি কি করছে, ওঠা শুরু করে দিছে। সে বসে থাকবে কেন তার জায়গায়? ক্রস সেট কন্ডিশনে বিট আপ হবে, মানে তখন শেডটা ওপেন হওয়া শুরু করলো, মানে একটু কাজ আগায় রাখলো। তো এই জন্য এই কাজটা শেষ হয়ে আবার যখন ফিরে আসবে, ওই ফিরে আসার সময় সময়টা একটু বেশি পাওয়া যাবে। সময়টা একটু বেশি পাওয়া গেলে আলটিমেটলি যেটা সুবিধা হবে, মানে ওয়াইডার লুমের ক্ষেত্রে যদি লুম একটু ওয়াইডার হয় তখন আমরা একটা অ্যাডভান্টেজ পাবো, মানে শাটল পাস করার জন্য সময়টা একটু বেশি পাবে। ঠিক আছে, তো এটা নর্মালি ওয়াইডার লুম হলে আমরা চাই
এই এক্সেন্ট্রিসিটির মানটা একটু বেশি যাতে হয়, এটা হচ্ছে একটা বিষয়। আর এটা হচ্ছে বিটাবের যে ইফেক্টিভনেসটা এটাকে ইনক্রিজ করে। আমরা গত ক্লাসে এই কথাটা বলছি, বিষয়টা এরকম না যেটা এরকম হয়ে গেছে দেখে আমরা পরে হিসাব করে দেখছি যে আসলে কাজটা তো ভুল হইলো। এটা ইচ্ছা করে এরকম করা হয়েছে যাতে করে আমরা চাই যে প্রিভিয়াস ফোর্সের চেয়ে ফরওয়ার্ডের ফোর্সটা একটু বেশি থাকে। এই ফোর্সটা বেশি ইনক্রিজ করার জন্য এক্সেন্ট্রিক রেশিও একটা লেভেলে মেনটেন করতে হয়। যদি এক্সেন্ট্রিক রেশিও থাকে তাহলে অবশ্যই বিটাবের সময় একটু ফোর্স বেশি পাবে, আলটিমেটলি সুতাটা পারফেক্টলি ফেল অফ দ্য ক্লথে চেপে যাবে। এটা হচ্ছে সুবিধা। বাট এখান থেকে একটা অসুবিধাও পাওয়া যায়। অসুবিধা হচ্ছে ফরওয়ার্ডে বেশি রাস্তা অতিক্রম করে কম সময়ে, ব্যাকওয়ার্ডে আবার ওই পরিমাণ রাস্তা আর একটু কম সময় অতিক্রম করে। তার মানে মুভমেন্টটা কি না, ইউনিফর্ম না, ইনইকুয়াল মুভমেন্ট। এই জন্য তো এক্সেন্ট্রিক। তো মুভমেন্টটা ইনইকুয়াল না হওয়ার কারণে লোমে কিন্তু একটা জার্কি ভাব আসবে, লোমে ফ্রিকশন হবে। এবং লোমটা যদি খুব স্টার্ডি বিল্ড না হয়, মানে লোমের যে ফ্রেমটা, কাঠামোটা, লোহার যে কাঠামোটা আছে, এটা যদি ফার্ম না হয়, মানে মজবুত না হয়, স্টার্ডি না হয়, তাহলে কি হবে, এখানে ভাইব্রেশন হবে। এই ইনইকুয়াল বা অসম গতির কারণে। কারণ সমগতি হলে তো নর্মালি একটা গতি আরেকটা গতিকে ডিক্রিজ করে দিয়ে একটা ব্যালেন্স বজায় রাখবে, কিন্তু এখানে ইমব্যালেন্স। তো ইমব্যালেন্সের কারণে একটা ভাইব্রেশন তৈরি হতে পারে এবং লোমটাকে ফার্ম করে বানাইতে হবে। এটা হচ্ছে অসুবিধা হাই এক্সেন্ট্রিসিটি রেশিওর জন্য। এই হচ্ছে বিষয়। তো মোটামুটি বিটাবে আর তেমন কিছু না জানলেও হবে। আমরা এর পরের চ্যাপ্টারে চলে যাই।